আসসালামু আলাইকুম। আজকে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটিকে টোটাল আমি 4টা থেকে 5টা টাইপে ভাগ করেছি এবং সব থেকে মেজর যে পার্টটা সেটা হচ্ছে সামান্তরিকের লব্ধির মান। এখান থেকে বিভিন্ন ধরনের স্পেশাল কেস আছে, সেখান থেকে প্রচুর কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি তোমাদের শর্টকাট টেকনিক শিখিয়ে দিব, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে তুমি জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের ভিতরেই বড় বড় ম্যাথগুলো করতে পারবা। তো চলো আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম টাইপ 1 লিখেছি যে লব্ধির মান নির্ণয়, এবং ব্র্যাকেটে লিখেছি দেখো যে সামান্তরিকের সূত্র সংক্রান্ত। কারণ আমাদের এখানে দুইটা স্টেপ আলোচনা আছে, একটা ত্রিভুজ নিয়ে আলোচনা আছে আর সামান্তরিক নিয়ে আলোচনা আছে। সো প্রথমে আমি সামান্তরিকের জিনিসটা দেখাবো, কারণ এটা প্রচুর গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন প্রথম যে দেখো কোশ্চেনটা আমি দেখি, বলা হচ্ছে 8 নিউটন এবং 3 নিউটন দুইটি বল একটা বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে লব্ধির মানটা এক্স্যাক্টলি কত। সো দেখো, আমরা সবাই এই ফর্মুলাটা সবাই জানি যে ধরো এটা হচ্ছে এম ভরের কোনো একটা বস্তু, এই এম ভরের বস্তুর উপরে যদি দুইটা আমাদের বল কাজ করে, যদি দুইটা ভেক্টর আমাদের কাজ করে, তাহলে আমাদের আর একটা লব্ধি যে কাজ করবে সেটা হচ্ছে অবশ্যই দুইটা ভেক্টরের মাঝ বরাবর। ভালো করে বুঝো, আমি যখন বলতেছি পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর, তো অবশ্যই দুইটা ভেক্টরের যে লব্ধিটা আছে সেটা মাঝ বরাবর কাজ করবে। এবং পি এবং কিউ এর যে আমাদের মধ্যবর্তী কোণটা আছে, পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ আছে, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে আলফা কোণ। আর যে কোনো একটা বাহুর সাথে লব্ধির যে কোণটা আছে আমরা সেটাকে বলবো আসলে থিটা কোণ। ঠিক আছে, সো আমি থিটাটাকে এটাও থিটা বলতে পারতাম। সো যে কোনো একটা বাহুর সাথে, মানে আর এর সাথে আমাদের পি এর কোণ অথবা আর এর সাথে আমাদের কিউ এর কোণ, সেটাকে বলবো হচ্ছে আমরা আলফা কোণ, সরি থিটা কোণ। আর আলফাটা হচ্ছে তোমার পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণটা আছে আমরা সেটাকে হচ্ছে আলফা বলবো, আর এই দুইটা কেসের ক্ষেত্রে আমরা আসলে থিটা বলবো। সো থিটাটা সবসময় ছোট হয় আলফার থেকে। এখন আমি তোমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করি, দেখো যে আমি এখানে লব্ধি কিন্তু সবসময় মাঝ বরাবরই নিচ্ছি, মানে দুইটা বল আছে বা দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মাঝ বরাবর ক্রিয়া করবে, মানে একদম বলছি না যে একদম মধ্যবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বলতেছি না। মাঝ বরাবর মানে কি, সেটা এইদিকেও আসতে পারে এইদিকেও আসতে পারে, ডিপেন্ড করে কোন বলটা বড়। যেই বলটা বড় লব্ধিটা কাজ করে সেই বলের দিকে। সো যদি আমাদের পি বলটা বড় হয় তাহলে লব্ধি কাজ করবে পি বলের দিকে, এবং যদি কিউ বড় হয় তাহলে লব্ধি বল কাজ করবে কিউ বলের দিকে। আমি তোমাদের একটা সহজ উদাহরণ দিই। ধরো এই জায়গাটা এম ভরের কোনো একটা বস্তু আছে, আর এই জায়গাটাতে মানে এই প্রান্তে একটা সুতা বেঁধে দেওয়া হলো আর এই প্রান্তে একটা সুতা বেঁধে দেওয়া হলো। এই প্রান্তে একজন মানুষ আছে যিনি এই বলটাকে টানতেছে 10 নিউটন বলে, আর ইনি টানতেছে 8 নিউটন বলে। এখন আমাকে বলো এই বস্তুটা কোন দিকে যাবে। ধরো মাঝখানে একটা বস্তু আছে, বেঁধে দেওয়া রয়েছে, একজন এই পাশ থেকে টানছে, একজন এই পাশ থেকে টানছে, একজন টানছে 10 নিউটন বলে, একজন টানছে 8 নিউটন বলে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? আমরা কমন সেন্সে চিন্তা করতে পারি এই বস্তুটা ডেফিনেটলি 10 নিউটন বলের দিকে যাবে, কেননা এই ব্যক্তিটা কিন্তু 10 নিউটন বলে টানছে আর ইনি হচ্ছে 8 নিউটন বলে টানছে। তাহলে এই যে টানতেছে, দেখো দুইটা বল কাজ করতেছে, এখানে একটা বল পি বল ধরে নিলাম, এটা একটা বল কিউ বল। এখন দেখতে পাচ্ছি যে কিউ বলটা কিন্তু পি এর থেকে বেশি। তো যেহেতু কিউ বলটা পি এর থেকে বেশি, তাই দেখো এই এম ভরের বস্তুটা কিন্তু আসলে কিউ এর দিকে যাচ্ছে। দ্যাট মিনস লব্ধিটা কোন দিকে যাচ্ছে? বড় বলের দিকে যাচ্ছে। সো এখানেও সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তো আমরা বুঝলাম যে আসলে কি লব্ধিটা কাজ করে বড় বলের দিকে। এখন আরেকটা জিনিস যে মেজর পার্টটা, সেটা যদি একটু বোঝাই তোমাদের, যে আমি যে বলতেছি লব্ধিটা সবসময় কাজ করবে মাঝ বরাবর। সো এটা আসলে কেমনে হয় আমি তোমাদের একটু ক্লিয়ার করি। ধরো এই জায়গাটা একটা ক্যারাম বোর্ডের গুটি আছে, এই জায়গাটা একটা ক্যারাম বোর্ডের গুটি আছে, ঠিক আছে, আর দুই পাশে দুইটা স্ট্রাইক আছে। সে ফর এক্সাম্পল এইটা একটা স্ট্রাইক, আর ধরো এটা একটা স্ট্রাইক, ঠিক আছে, দুইটা স্ট্রাইক আছে। আর এইটা একটা ক্যারাম বোর্ডের গুটি, দুইটা স্ট্রাইকে দুই পাশ থেকে এভাবে আঘাত করা হয়। ধরো এই পাশ থেকে আমি আঘাত করলাম এভাবে, আর এখান থেকে আঘাত করলাম এভাবে। আমার কথা হচ্ছে এই গুটিটা আসলে কোন দিকে যাবে? গুটিটা কি এইদিকে চলে যাবে, নাকি গুটিটা এইদিকে যাবে, নাকি গুটিটা মাঝ বরাবর যাবে? কমন সেন্সে চিন্তা করো, ডেফিনেটলি গুটিটা এইদিকেও যাবে না, গুটিটা এইদিকেও যাবে না। এই গুটিটা যাবে হচ্ছে এই দুইটা ভেক্টরের দেখবা মাঝ বরাবর। সো এই যে মাঝ বরাবর যাচ্ছে একদম মধ্যবিন্দু দিয়ে না কিন্তু। এখন এ যদি বেশি বল প্রয়োগ করে তাহলে লব্ধিটা আসলে কি এই বরাবর সরে যাবে, বুঝতে পারতেছো? সো দেখো আমাদের যে লব্ধিটা আসলে বলতেছি কি, যে তাহলে দেখো এই ভেক্টরকে আমি বাড়াই দিচ্ছি, এটাকে বলতেছি
কিউ ভেক্টর, আর এইটাকে বাড়াই দিচ্ছি, দ্যাট মিনস এটাকে কিউ ভেক্টর। আমরা জানি যে ভেক্টরকে ডিরেকশন সেম রেখে যে কোনো দিকে আঁকানো যেতে পারে, দিক এবং মান সেম রেখে, ততটুকু এখানে ডিস্টেন্স থাকবে, ততটুকু দূরত্ব, এখানে ততটুকু ভেক্টর থাকবে, ততটুকু ভেক্টর, এবং তাদের দিক এবং মান সেম রেখে যে কোনো দিকে আঁকানো যেতে পারে। তো এই যে কিউ এবং এটাকে আমরা বলতেছি পি, সো পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ সেটাকে বলতেছি আমরা আলফা, এবং যে কোনো একটার সাপেক্ষে যদি কোণ হয় তাহলে সেটাকে বলি থিটা, আর এইটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে আমরা বুঝতে পারলাম যে লব্ধি কেন মাঝ বরাবর ক্রিয়া করে, এবং লব্ধি আসলে বড় বলের দিকে কাজ করে, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং যে কোনো একটার সাপেক্ষে কোণ হলে হয় থিটা। সো আমরা এইটুকু মোটামুটি ক্লিয়ার। ওকে, সো এবার আমরা সূত্রটা লিখে ফেলি। দেখো আমরা সূত্রটা মোটামুটি সবাই জানি। সূত্রটা হচ্ছে যে আর স্কোয়ার ইকুয়াল টু লব্ধি স্কোয়ার ইকুয়াল টু প্রথম বল স্কোয়ার দ্বিতীয় বল স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। মাইন্ড ইট, আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো আমি এই জিনিসটাকে আরেকটু ভেঙে লিখতে পারি এরকম করে, √p স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। সো কখন হয়? যখন দুইটা ভেক্টর দেওয়া থাকে আর আমাদের লব্ধি বের করতে বলা হয়, আমাদের থিটাও দেওয়া থাকে, সরি আলফা দেওয়া থাকে। সো দেখো একটা বল হচ্ছে 8 নিউটন, আমি যদি ধরে রাখি যে আমাদের কিউ বলটা আসলে পি এর থেকে বড়, সো আমি এটাকে বলবো হচ্ছে 8 নিউটন, আর এটাকে বলবো হচ্ছে 3 নিউটন। সো 8 নিউটন এবং 3 নিউটন বল একটা বিন্দুতে কাজ করতেছে, সেটা ধরে নিচ্ছে এই বিন্দুটা, এবং তারা হচ্ছে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। সো আমাদের বলা হচ্ছে লব্ধির মান কত। সো আমরা জাস্ট ভ্যালুটা বসে দিলে ম্যাথটা ক্লোজ। সো এখানে হচ্ছে 8 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, 2 × 8 × 3 cos 60 ডিগ্রি। তোমরা জানো cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, রাইট? এটা হয়তো সবাই জানো যে cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। সো আমি যদি এখানে হাফ বসে তাহলে এটা কাটা যায়, তাহলে একটু ক্যালকুলেশন করো, তাহলে এখানে হবে 64, এখানে হবে 9, আর 3 × 24। সো জাস্ট ক্যালকুলেশন করলে আসলে অ্যান্সারটা ফিনিশ। সো অ্যান্সার কত হবে এটা তোমরা বের করবা ইনশাল্লাহ। আশা করি যে এর ভিতরে আসলে অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে? 64 আর 24 কত হয়? 16 আর 8 88 আর 9, 88 আর 9 কত হয়? 88 আর 9 97, মেবি 97তে √97, তার মানে বি নম্বরটা অ্যান্সার হবে। ওকে, সো আমরা যদি বিশেষ ক্ষেত্রের দিকে যাই, এবার একটু দেখো যে আমাদের এই সূত্র দিয়ে সরাসরি একটা ম্যাথ আসছে, বাট এখান থেকে কিছু স্পেশাল কেস আছে যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসছে। আমরা সেই কোশ্চেনগুলো আসলে এখন অ্যানালাইসিস করে সলভ করব। সো দেখো প্রথম যে পয়েন্টটা লিখেছি, দেখো মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধের মানটা আসলে কত হবে। সো খেয়াল করো আমরা যে এই ফর্মুলাটা পেলাম, এখন এই ফর্মুলাতে আমরা বলতেছি যে আমাদের এই ফর্মুলাতে আসলে প্রচুর ম্যাথ আসছে। আমি বলতেছি যে আমাদের যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে কি আসলে? এর মানে হচ্ছে বোঝায় যে আগে দুইটা ভেক্টর ছিল এমন, এখানে একটা ভেক্টর ছিল, এখানে একটা ভেক্টর ছিল। এখন যখন বলতেছি দুইটা ভেক্টর আসলে 0 ডিগ্রি হবে মধ্যবর্তী কোণ, তার মানে আসলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল আছে, দুইটা ভেক্টর পরস্পর প্যারালাল আছে, অথবা একটা ভেক্টরের উপর আরেকটা সমাপতিত, মানে একটা ভেক্টরের উপর একটা অবস্থিত। জাস্ট লাইক আমি দুইটা মার্কার দিয়ে বোঝাতে পারি, এই একটা ভেক্টর আগে এমন ছিল দুইটা ভেক্টর, এখন দুইটা ভেক্টর একই সরল রেখায় আছে বা একটার উপর একটা আছে। যদি এমনটা থাকে তাহলে আমাদের বলে থাকি যে সেই ক্ষেত্রে আসলে আমাদের আলফাটা হচ্ছে 0 ডিগ্রি। কেন? খেয়াল করো, কারণ তাদের মধ্যে কোনো কোণ ক্রিয়েট করতেছে না। দেখো যদি আমার সমান্তরাল হয় বা একটার উপর একটা বসতে হয়, সো কোণ ক্রিয়েট করতেছে না, দ্যাট মিনস 0 ডিগ্রি। সো যখন দুইটা ভেক্টর পরস্পর একই দিকে থাকে, যখন দুইটা ভেক্টর পরস্পর একই দিকে থাকে তখন আলফাটা হয় 0 ডিগ্রি, এবং আলফা যদি 0 ডিগ্রি হয় তোমরা সবাই জানো সেটা কি হয়? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p/q থাকবে না, কারণ cos 0 এর ভ্যালু হয় 1। সো cos 0 এর ভ্যালু 1 হয়, অ্যান্ড দেন হচ্ছে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে p+q তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা। সো ফাইনালি থাকে হচ্ছে p+q। তাহলে দেখো যখন 0 ডিগ্রি হয় তখন আমরা পাই হচ্ছে r max ইকুয়াল হচ্ছে p+q, রাইট? অর্থাৎ যখন দুইটা ভেক্টর পরস্পর একই দিকে থাকে তখন আমাদের আলফাটা হয় 0 ডিগ্রি, এবং আমাদের r max মানে লব্ধির সর্বোচ্চ ভ্যালু পাওয়া যায়, এবং সেই ক্ষেত্রে সে ভ্যালুটা হয় দুইটা ভেক্টরের যোগফল। মানে এর থেকে বড় ভ্যালু হওয়া আর সম্ভব নয়, কেননা আমাদের p এবং যখন q এই যে ভেক্টর যখন দুইটা অ্যাপ্লাই করি, এই দুইটা ভেক্টরকে আসলে চেঞ্জ করা যায় না। আমাদের মেইন যে পার্টটা থাকে সেটা হচ্ছে cos আলফা। অ্যাঙ্গেল যদি দুইটা ভেক্টরের কম বেশি করি তাহলে কেবলমাত্র তখনই আমাদের r এর ভ্যালুটা আসলে পরিবর্তন হয়।
তো দেখো আমরা জানি যে cos আলফার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। সো যখন আমি 0 ডিগ্রি বসাচ্ছি তখন কিন্তু সে 1টা পেয়ে যাচ্ছি, কাজে এর থেকে বড় ভ্যালু পাওয়া আর সম্ভব নয়। তাহলে আমরা একটু ম্যাথে দেখি। বলা হচ্ছে 2 নিউটন এবং 5 নিউটন, 2 নিউটন এবং 5 নিউটন মানে দুইটা বল একই রেখায় একই দিকে ক্রিয়ারত। তার মানে একটা ভেক্টর দেওয়া আছে, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম পি হচ্ছে 2 নিউটন, আর এই যে কিউটা দেওয়া আছে সেটা ধরে নিলাম হচ্ছে 5 নিউটন, এবং দুইটা ভেক্টর দেখো একই রেখায় একই সরলরেখায় একই দিকে ক্রিয়ারত। সো সর্বাধিক লব্ধি কত হবে, সেটা ডেফিনেটলি দুইটা ভেক্টরের যোগফল। সো 2 + 5 উত্তর হবে 7 নিউটন। সো 7 নিউটন কই আছে, এ নম্বর অ্যান্সার। কোশ্চেনটা আসলে ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে। আমাদের পরের কোশ্চেনটা যদি দেখো, বলা হচ্ছে যে মধ্যবর্তী কোণ আগে ছিল 0 ডিগ্রি, এখন বলতেছি মধ্যবর্তী কোণ যদি আমাদের 180 ডিগ্রি হয় তাহলে লব্ধির মানটা কত হবে। সিমিলারলি cos আলফার ভ্যালু যদি আমি এখানে 180 ডিগ্রি বসিয়ে দিই তাহলে তুমি এখানে পাবা হচ্ছে -1। -1 মানে বোঝায় কি যে এখানে মাইনাস আছে, সো আমি এটা যদি মুছে দিই এরকম থাকে, সো তখন এখানে মাইনাস হবে না, এখানে মাইনাস হবে না। তুমি জাস্ট ক্যালকুলেশন করে দেখো। সো তখন আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, আমি 2 নম্বরের জন্য যে জিনিসটা পাবো সেটা কি, যে আমি কিন্তু আর মিনিমাম পাবো, মানে সবচেয়ে কম ভ্যালু। আমি এরকম চিহ্ন দেবো, কারণ কখনো কখনো এটা বোঝায় যে পি মাইনাস কিউ হতে পারে, আবার কখনো বা কিউ মাইনাস পি হতে পারে। তুমি যেটাই ধরো সমস্যা নাই, বড় বলকে আমরা জাস্ট ধরে নিব পি আর ছোটোটাকে ধরে নিব কিউ, যদি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি। আর যদি আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এটাকে ধরে নিব হচ্ছে কিউ, তারপরে ছোটোটাকে ধরে নিব পি। সো দুইটা ভেক্টর যখন থাকবে এবং তারা যখন পরস্পর বিপরীত দিকে থাকবে, 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে বোঝায় একটা ভেক্টর হচ্ছে এইদিকে কাজ করতেছে পি ভেক্টর, এবং আর একটা ভেক্টর কিউ ভেক্টর সেটা এইদিকে কাজ করতেছে, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে থাকে, তখন তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। দ্যাট মিনস তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, এবং বিপরীত দিকে ক্রিয়া করলে কেবলমাত্র তখন আলফা হচ্ছে 180 ডিগ্রি হয়, এবং আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে দুইটা ভেক্টরের আসলে বিয়োগফল। সো আমরা এবার একটু দেখো বলা হচ্ছে দুটি সমান মানের বল হচ্ছে পি, দুইটা সমান মানের বল পি, মান সমান কিন্তু দিক ভিন্ন। এখন বলা হচ্ছে পি, বলা হচ্ছে এর সর্বনিম্ন লব্ধির মান কত। আমরা জানি সব থেকে কম ভ্যালু হয় দুইটা ভেক্টরের বিয়োগফল, দুইটা ভেক্টরের বিয়োগফল হচ্ছে সর্বনিম্ন লব্ধি। তাহলে আমরা একটু সূত্রটা লিখে ফেলি। দেখো আমি ধরে নিলাম যে পি মাইনাস কিউ। এখন বলা হচ্ছে এই দুইটা মান আসলে পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, সমান দুইটা বলের মান সমান, কিন্তু সর্বনিম্ন লব্ধি বের করতে বলা হচ্ছে। যেহেতু সর্বনিম্ন লব্ধি বের করতে বলা হচ্ছে, তার মানে অবশ্যই দুইটা ভেক্টরের বিয়োগফল হবে। সো আমরা এখন করব কি, যে কিউটাকে আসলে আমরা পি দ্বারা রিপ্লেস করব। আমি ধরে নিচ্ছি দুইটা সমান ভেক্টর হচ্ছে পি, সো আমি যদি পি মাইনাস পি করি তাহলে উত্তর পাবো 0। সো উত্তর হবে 0। সো বি নম্বরটা হবে উত্তর। আই গেস তোমরা ক্লিয়ার এখন। সো আমরা যদি পরের কোশ্চেনটা যদি একটু দেখো, পরের কোশ্চেনে বলা হচ্ছে যে 3 নিউটন এবং 5 নিউটন মানের দুইটা বল একই বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান কত। দেখো আমি আগে যে কোশ্চেনটা লিখছিলাম, আগে হচ্ছে 5 নিউটন এবং 2 নিউটন মানের দুইটা বল ছিল, যেটা তারা পরস্পর সমান্তরাল এবং একই রেখায় ক্রিয়া করছিল। এখন বলা হচ্ছে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির ভ্যালু কত হবে। সো যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে এবং একটার ভ্যালু তোমার দেওয়া রয়েছে 5 নিউটন এবং আরেকটার ভ্যালু দেওয়া রয়েছে তোমার কত, 3 নিউটন। সো একটার ভ্যালু 5 নিউটন, একটা ভ্যালু 3 নিউটন। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে ঘটনা কি ঘটতেছে দেখো, যে সেক্ষেত্রে লব্ধির মানটা কত হবে। সো জাস্ট আমাদের বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টরের মান বিয়োগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো উত্তর হবে এ নম্বর। আই গেস তোমরা মোটামুটি এখন ক্লিয়ার। এখন দেখো বলা হচ্ছে যে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কত হবে। সো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে আসলে কেমন হয় দেখো আমি একটু লিখে দিই। তোমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করে 90 ডিগ্রির জন্য বের করবা, আমার বিশ্বাস যে তোমরা পারবা। দেখো cos 90 ডিগ্রির ভ্যালু হয় 0। সো তুমি জাস্ট cos আলফার যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আলফার ভ্যালু। সো আলফা ভ্যালু 90 ডিগ্রি বসিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখবা যে জিনিসটা এমন আসে, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। সো আমি এটা কিভাবে লিখতে পারি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। অর্থাৎ দুইটা ভেক্টর, একটা ভেক্টর পি একটা ভেক্টর কিউ। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন আমাদের এই আলফাটা হয় 90 ডিগ্রি,
তখন আমরা এই ফর্মুলাটা পাই এবং লব্ধিটা ডেফিনেটলি মাঝ বরাবর কোথাও ক্রিয়া করবে এবং থিটাটা হবে আসলে কি, যে কোনো একটা বাহুর সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে আমরা সেটাকে থিটা বলতে পারি। সো আমাদের ফর্মুলা হচ্ছে এটা, অর্থাৎ দুইটা ভেক্টর যখন পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তখন জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয়ে যায়। সো এখানে বলা হচ্ছে দেখো যে একটা 3p বল আর একটা হচ্ছে 5p, মানে দুইটা বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করতেছে, তাহলে তাদের লব্ধির মান কত। সো দুইটা ভেক্টর দেওয়া রয়েছে, দুইটা ভেক্টরের মান একটা হচ্ছে 3p এবং আর একটা হচ্ছে তোমার 5p। সো একটা 3p আর একটা হচ্ছে 5p, আমাদের লব্ধি ভ্যালুটা বের করতে হবে। সো লব্ধি ভ্যালুটা বের করে ফেলি ফর্মুলা দিয়ে। সো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলে ম্যাথটা আসলে ক্লোজ। সো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার, মানে এখন এটা ধরে নিব 3p তার স্কোয়ার, আর এটাকে কিউ ধরে নিব, তাহলে এটা হচ্ছে 5p তার স্কোয়ার। সো জাস্ট ক্যালকুলেশন করে উত্তর ফিনিশ। সো আমরা যদি এখানে p স্কোয়ার ইন্টু করি, এটা 9 প্লাস পি স্কোয়ার ইন্টু 25। সো আমরা পি স্কোয়ারটা কমন নিব। সো পি স্কোয়ারটা কমন নিলে 25 গুণ হচ্ছে 9। সো 25 গুণ 9 করলে কত হয় 34। সো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে 34 ইন্টু পি। 34 ইন্টু পি কই আছে, সি নম্বর। কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে তোমার 95-96 সালে এবং তারপরে আবার রিপিট করছিল 99 সালে। এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখো পরবর্তী রাজশাহী ইউনিভার্সিটি রিপিট করছে 6-7 সালে, 9-10 সালে, এবং ফাইনালি রিপিট করছে ইসলামিক ইউনিভার্সিটি, সেটা রিপিট করছে 16-17 সালে। সো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কেমন হয়, আই গেস তোমরা ক্লিয়ার। এখন তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, সেম কোশ্চেন সেম জিনিস, কোনো চেঞ্জ নাই। আগে ছিল তোমার 3p এবং 5p, এখন যেটা দেওয়া রয়েছে 4 নিউটন আর 6 নিউটন মানের দুইটা বল যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান কত। এটা তুমি ট্রাই করবা, মেবি এটার অ্যান্সার হবে 10। তুমি এটা ট্রাই করে দেখো উত্তর 10 হয় কিনা, মিলাই নিও, একদম সিম্পল ম্যাথ। আমাদের 4 নম্বর পয়েন্টটা দেখে একটু খেয়াল করি। বলা হচ্ছে দুইটি সমান বলের লব্ধি এদের যে কোনো একটি বলের সমান হলে মধ্যবর্তী কোণ ও দিক নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটা এতটা গুরুত্বপূর্ণ যে এই কোশ্চেনটা হয় ম্যাথ থেকে দিবে আর নয় ফিজিক্স থেকে দিবে। ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় প্রত্যেক বছরই আসে, এবং যদি গ্যাপ যায় তাহলে এক বছর যদি গ্যাপ দেয় তাহলে পরের বছর আবার দিবেই। সো এই কোশ্চেনটা এতটা গুরুত্বপূর্ণ যে আসলে মানে যে কোনো সময় হুট করে দিতে পারে। গত বছর মেবি এই কোশ্চেনটা দেয় নাই, সো এই বছর দেওয়ার পসিবিলিটি অনেক 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 বেশি। সো অবশ্যই ভালো করে করবা। সো আমি একটু লিখে দিই আসলে কন্ডিশনটা আসলে কি। খেয়াল করো, আমরা যে ফর্মুলাটা পেয়েছি, দেখো আমরা যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম প্রথমেই, দেখো যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার যোগ হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2 PQ cos আলফা। দেখো আমাদের এখানে বলা হচ্ছে এই P এবং Q যদি এমন হয় যে P এবং Q দুইটা সমান, অর্থাৎ Q মানে P আবার P মানে Q, দুইটা সমান বল এবং তাদের যে লব্ধি আছে এই দুইটা বলের, ধরো এই একটা ভেক্টর আছে P, এটা একটা P, আমি অথবা বলতে পারি এটা Q এটা Q, দুইটা বল সমান P এবং Q সমান, এই দুইটা বলের যে লব্ধিটা আছে সেটা হচ্ছে R, এবং আর এর ভ্যালুটা হয় P এর সমান অথবা আর এর ভ্যালুটা Q এর সমান। ঠিক আছে, অর্থাৎ আমি লিখতে পারি এরকম, অর্থাৎ যখন দুইটা ভেক্টর পরস্পর সমান থাকবে এবং তাদের লব্ধির মানও ওই যে কোনো একটা ভ্যালুর যদি সমান হয় তাহলে আমাদের আলফাটা হয় হচ্ছে 120 ডিগ্রি এবং থিটাটা হয় হচ্ছে তোমার 60 ডিগ্রি। তো ম্যাক্সিমাম ভার্সিটিতে তোমার হচ্ছে এই আলফার ভ্যালু দেয়। সো আলফার ভ্যালু যদি কখনো না দেয় তাহলে আমাদের এই তিনটা ভ্যালুর ভিতরে যে কোনো একটা বের করতে বলে। সে ফর এক্সাম্পল তোমাকে বলা হলো 5 নিউটন মানে দুইটা বল আছে, 5 নিউটন মানে দুইটা বল আছে, তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের 120 ডিগ্রি হয় তাহলে লব্ধিটা কত। সো বলে ফেলো উত্তর কত হবে। বলা হচ্ছে 5 নিউটন মানে দুইটা বল P এবং Q ধরো সমান, 5 নিউটন মানে দুইটা বল তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি দেওয়া থাকে তাহলে লব্ধিটা কত। সো দেখো P এবং Q যদি সমান থাকে মানের দিক থেকে এবং আলফা যদি 120 ডিগ্রি দেওয়া থাকে তাহলে লব্ধিটাও দুইটা ভেক্টর যে কোনো একটা ভেক্টরের সমান হবে। সো উত্তর হবে 5। আবার এরকম কোনো কোশ্চেন করতে পারে যে 5 নিউটন মানের দুইটা বল আছে যাদের লব্ধি হচ্ছে 5 নিউটন, তাহলে এখন আলফাটা কত, তাহলে আলফাটা হবে 120 ডিগ্রি। সো আমরা এই কোশ্চেনটা একটু খেয়াল করি। √3 এককের দুইটা সমান বল, √3 এককের দুইটা সমান বল মানে কি, √3 এককের দুইটা সমান বল। সো দুইটা সমান বল, এটাকে আমি বলতেছি P এবং এইটাকে বলতেছি Q, দুইটা সমান বল, এটা একটা বল এটা একটা বল, অর্থাৎ P এবং Q আছে,
সমান বল √3 একক, যাদের ভ্যালু আছে √3। দুইটা সমান বল, তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। যদি 120 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধির মান কত? লব্ধির মানও যে কোনো একটা বলের সমান। সো উত্তর কত হবে? √3। উত্তর হয়ে গেছে, ম্যাথ করার কোনো প্রয়োজন নাই। এই কন্ডিশনটা তুমি যদি এখানে বসাও তাহলে আলফা 120 ডিগ্রি পাবা। এই কন্ডিশনের জন্য এটা সত্য। সো যখন এই ঘটনা ঘটে তখন আমাদের এই যে থিটা হয় 60 ডিগ্রি, আলফাটা হয় 120 ডিগ্রি। তো থিটাটা আসলে ম্যাক্সিমাম ভার্সিটিতে দেয় না, সব ভার্সিটিতে আলফা দেয় অথবা এই তিনটার ভেতরে যে কোনো একটা বের করতে বলে। সো ডেফিনেটলি উত্তর হবে √3। আই গেস তোমরা ক্লিয়ার। ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালে আসছিল। সো আমরা যদি 5 নম্বর পয়েন্টটা যদি একটু খেয়াল করি, এখন দেখো 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে একটি বল অপরটির দ্বিগুণ হলে এবং লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব হলে মধ্যবর্তী কোণ ও দিক। আচ্ছা, সো আমি তোমাদের তোমাদের এই কোশ্চেনটা আমি তোমাদের একটা টিপস বলতে পারি। দেখো, যদি কখনো কোনো ম্যাথে 120 ডিগ্রি ম্যাক্সিমাম উত্তরে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে, তারপর আমি তোমাদের একটা কথা বলি যে স্থিতিবিদ্যা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে, অন্য ভার্সিটির কথা আমি বলতে পারবো না কারণ অন্যান্য ভার্সিটিতে ঘোরাতে পারে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসবে স্থিতিবিদ্যা থেকে, যদি ম্যাথে দ্বিগুণ কথা উল্লেখ থাকে তাহলে উত্তর 120 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? যদি তুমি না পারো 120 ডিগ্রি মেয়েও চলে আসবে, ইনশাআল্লাহ উত্তর হয়ে যাবে। এটা আমি 100% ক্ষেত্রে দেখছি, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সো আমরা একটু দেখি। তারপর দেখো বলা হচ্ছে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের মান একটির অপরটির দ্বিগুণ হলে তাদের লব্ধি ক্ষুদ্রতরটির উপর লম্ব হলে বল দ্বারা অন্তর্ভুক্ত কোণ। আমি এখানে উপরে একটা পয়েন্ট লিখেছি, দেখো একটি বল যদি অপরটির দ্বিগুণ থাকে এবং লব্ধি যদি ক্ষুদ্রটির উপর লম্ব থাকে তাহলে আসলে কেমন হবে। দেখো আমি এখানে একটা কন্ডিশন লিখে দিয়েছি, এখন আমি আরেকটা কন্ডিশন লিখে দিব। কন্ডিশনটা হচ্ছে এমন, দেখো যদি কখনো এরকম দেখো যে P = 2Q, অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের দ্বিগুণ, এবং আমাদের লব্ধিটা যদি ছোট বলের উপর ক্রিয়া করে লম্বভাবে, এটা ধরো লব্ধি বল, এই লব্ধি বল, এটা হচ্ছে ছোট বল। তো এইটা যদি ছোট বল হয় আর এটা যদি লব্ধি বল হয় তাহলে বড় বলটা ডেফিনেটলি এই দিক বরাবর কাজ করবে, কেননা আমরা জানি লব্ধি সবসময় দুইটা ভেক্টরের মাঝ বরাবর ক্রিয়া করে, তাহলে কিউ বরাবর অবশ্যই এদিকে কাজ করবে। সো কিউ ভেক্টরটা বলা হচ্ছে পি ভেক্টরের থেকে বড়, মানে পিটা আছে ছোট। পি বল এবং কিউ বল আছে, বা পি ভেক্টর এবং কিউ ভেক্টর আছে, দুইটা ভেক্টরের ভিতরে পিটা ছোট ভেক্টরের সাথে লব্ধিটা লম্বভাবে কাজ করেছে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে, এবং একটা কন্ডিশন দেওয়া রয়েছে P = 2Q, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এমন বলতে পারি Q = হচ্ছে 2P, অর্থাৎ ধরো P এর ভ্যালু হচ্ছে 5 নিউটন আর Q এর ভ্যালু হচ্ছে কত, তাহলে 10 নিউটন। দেখো 2 × 5 2P। সো এরকম যদি করি তাহলে দেখো Q আসতেছে 10। সো আমরা যদি একটু খেয়াল করি, দেখো যে একটা ভ্যালু আর একটা ভ্যালুর পরস্পর হচ্ছে দ্বিগুণ, হাফ অ্যান্ড ডাবল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রেও আমাদের আলফাটা হবে হচ্ছে তোমার 120 ডিগ্রি, এবং সেই ক্ষেত্রে আমাদের থিটাটা দেখতেই পারছো, থিটাটা হচ্ছে কত, থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, আর পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ আছে সেটা 120 ডিগ্রি। সো থিটাটা হবে এখানে 90 ডিগ্রি। ক্লিয়ার কি ব্যাপারটা? তাহলে দেখো আগের কন্ডিশনের সাথে কোথায় আসলে একটু পার্থক্য আছে। দেখো যখন আমি আগে বলছিলাম যখন দুইটা ভেক্টর সমান থাকবে এবং লব্ধিও তাদের সমান, যে কোনো একটার সমান, এরকম কোনো কথা বললে আলফা 120 ডিগ্রি লিখছিলাম, কিন্তু থিটা লিখছিলাম 60 ডিগ্রি। আর এখন আমি যে কাজটা করছি যে একটা বল আর একটা বলের দ্বিগুণ, যদি এরকম কোনো কন্ডিশন হয় তাহলে আলফা 120 ডিগ্রি আলফা 120 ডিগ্রির মতোই বসে যাবে। জাস্ট থিটা যেখানে 60 ডিগ্রি ছিল সেখানে আমি জাস্ট 90 ডিগ্রি অ্যাপ্লাই করব। বাট মজার ব্যাপার হলো এই থিটার ভ্যালুটা কোনো ভার্সিটিতে আসলে আসে না বললেই চলে। আসে কি, আসে তোমার এই আলফার ভ্যালু, অথবা এই যে হাফ অ্যান্ড ডবল থাকলে একটা ভ্যালু কম থাকবে, ধরো ছোটোটা দেওয়ার আছে তাহলে বড়টা হচ্ছে 10, যদি বড়টা দেওয়া থাকে 10 তাহলে ছোটোটা 5। সো এরকম কোনো কোশ্চেন দেওয়া থাকে। সো আমরা বুঝতেই পারছি এটার উত্তর হবে 120 ডিগ্রি। এবার আমাদের পরের কোশ্চেনটা দেখি, বলা হচ্ছে কোনো বিন্দুতে দুইটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে দুইটা বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল মানে কি, জিনিসটা ঠিক এভাবে আসে না, দেখো তো এভাবে আসে না, দুইটা ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল মানে কি, ধরো এটা P এটা হচ্ছে Q। সো দুইটা ভেক্টর পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ফাইন, এরকম দেওয়া আছে। এবার বলা হচ্ছে
বৃহত্তর বলটির মান হচ্ছে 10 নিউটন, ফাইন বৃহত্তর বলটির মান 10 নিউটন, আমি এটাকে ধরে নিলাম 10 নিউটন, ঠিক আছে। আচ্ছা, এবার দেওয়া রয়েছে কি দেখো, ক্ষুদ্র বলের সাথে সমকোণ উৎপন্ন করে লব্ধিটা। দেখো বলা হচ্ছে লব্ধি ক্ষুদ্র বলের সাথে সমকোণ উৎপন্ন করে, তাহলে লব্ধিটা এটা হচ্ছে ক্ষুদ্রতম বল, তার সাথে লব্ধিটা কি করতেছে 90 ডিগ্রি কোণ করতেছে, তাহলে 90 ডিগ্রি কোণ করলে একটা বল আর একটা বলের ডাবল হয়, হাফ অ্যান্ড ডাবল হয়। সো আমি কমন সেন্স দিয়ে বলতে পারি সেটার উত্তর হবে 5 নিউটন। কারণ আমি একটু আগেই বললাম যখন আমাদের ক্ষুদ্রতম বলের সাথে 90 ডিগ্রি কোণ করবে থিটার ভ্যালুটা, এবং হচ্ছে যে আমাদের বড় বল দেওয়া থাকবে তখন হাফ অ্যান্ড ডবল হয়। সো এটা যদি 10 হয় তাহলে তার হাফ হবে উত্তর 5। সো উত্তর কোথায় 5? বি নম্বর হয়ে গেছে। তুমি যদি শর্টকাট না জানো তাহলে ম্যাথটা করতে কিন্তু তোমার 1 মিনিট মতো সময় লাগবে, বাট তুমি যদি শর্টকাট জানো দেখা মাত্র জাস্ট 2 সেকেন্ডে উত্তর বলে দিতে পারবা। সো আমি সেই কাজটাই আসলে করতে চাচ্ছি। নেক্সট আমরা যদি 6 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, খেয়াল করো। 6 নম্বরের জন্য বলা হচ্ছে সমমানের দুইটা বলের লব্ধির বর্গ বলদের গুণফলের 3 গুণ, এদের মধ্যবর্তী কোণ কত? এই কোশ্চেনটা এত ইউনিভার্সিটিতে আসছে যে আমি বলবো যে এটা মুখস্থ করে রাখা ফরজ তোমার জন্য, কারণ এটা পরীক্ষা হলে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কেননা হুবহু দেয়, কোনো ঘুরায় না পেঁচায় না, সরাসরি দেয়। যে কোনো ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা সরাসরি দেয়। কোশ্চেনটা হচ্ছে এমন, দুইটা সমান বল, ধরো এই একটা পি, এ একটা বল আছে পি, এ একটা বল কিউ, সেটাকে আমি পি ধরে নিচ্ছি। দুইটা সমান বলের বর্গ মানে কি? পি স্কয়ার। দুইটা সমান বলের দুইটি সমান বলের লব্ধির বর্গ, একটু ভুল করতেছি, দুইটা সমান বল। সো দেখো দুইটা সমান বলের লব্ধি ধরে নিলাম আর, সো দুইটা সমান বলের লব্ধি আর, তাদের বর্গ হচ্ছে এটা। দুইটি সমান বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফল মানে কি? পি ইন্টু পি, বলদ্বয়ের গুণফলের 3 গুণ মানে কি? এরকম। সো কি বলা হচ্ছে, বলদ্বয়ের লব্ধির বর্গ, বলদ্বয়ের দুটি সমান বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, পি ইন্টু পি ইন্টু 3। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? পি স্কয়ার। যদি এরকম কোনো কিছু থাকে তাহলে মাথায় রাখবা আলফাটা হবে 60 ডিগ্রি, দ্যাটস ইট, আর কিচ্ছু না, শুধুমাত্র আলফা ভ্যালুটা জানলে চলবে, আর কোনো কিছু লাগবে না। সো দেখো খেয়াল করি, তাহলে এটা ম্যাথের উত্তর কত হবে? ডেফিনেট উত্তর হবে 60 ডিগ্রি। আমরা এই কনসেপ্টে কাজে লাগিয়ে সামনে আরও কিছু ম্যাথ করবো, আর একটা ম্যাথ আছে সেটা আমরা ত্রিভুজের সূত্র দিয়ে করতে পারি, সেটা দেখব, অথবা আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারি। আমরা লামের উপপাদ্য দেখব এবং পাশাপাশি আমরা এটা দেখব, ঠিক আছে। ওকে, সো এবার পরের যে 7 নম্বরটা আছে, দেখো সর্বোচ্চ লব্ধি ও সর্বনিম্ন লব্ধি দেওয়া থাকলে, লব্ধি নির্ণয়। খেয়াল করো, যদি এরকম দেওয়া থাকে যে আমরা একটু আগে জেনেছি যে সর্বোচ্চ লব্ধি হয় আর ম্যাক্স, যেটার ভ্যালু হয় পি প্লাস কিউ, এবং সর্বনিম্ন লব্ধির সর্বনিম্ন ভ্যালু হয় পি মাইনাস কিউ। যদি আমাদের ম্যাথে পি এবং কিউ এর ভ্যালু না দেওয়া থাকে, আমাদের আর ম্যাক্স এবং আর মিনিমামের ভ্যালু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা ভেক্টরের যে তোমার লব্ধি আছে সেটা বের করতে হবে। যদি এরকম কোনো কোশ্চেন চাই তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব। আর যদি কখনো আমাদের পি এর ভ্যালু বের করতে চাইবো এই জায়গা থেকে, সো জাস্ট কি করবো, এই দুইটাকে ইকুয়েশনকে যোগ করলে কেউ কেটে যাবে না, এখান থেকে পি পাবো। এর পি এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমরা কিউ পেয়ে যাবো। তাহলে যখন পি এবং কিউ চাইবে সেটা সহজ প্রসেস, বাট যখন লব্ধি চাইবে তখন কিন্তু এই প্রসেসে করাটা কিন্তু বেশ ঝামেলার। কেন ঝামেলার? কেননা এখান থেকে তোমার পি বের করতে হবে, তারপর এখান থেকে কিউ বের করতে হবে, তারপরে লব্ধির ফর্মুলা ইউজ করে তোমাকে করতে হবে। এত ঝামেলা নাই। আমরা একটা শর্টকাট টিপস শিখবো, সেটা হচ্ছে এমন, আমরা তো ইয়ের সূত্র জানি, সেই সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র জানি। দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে ধরো লিখলাম আর স্কোয়ার ইকুয়াল টু আর ম্যাক্স স্কোয়ার, তারপরে লিখবো কি? আর মিনিমাম স্কোয়ার। জাস্ট লাইক আমরা যদি এটাকে অতিভুজ চিন্তা করি তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, মানে চিন্তা করে নিই আর কি, মানে শর্টকাট বোঝার জন্য। জাস্ট সামনে কি করবো? একটা 2 দিব, দ্যাটস ইট, শর্টকাটটা হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করো ভাই এটা কীভাবে আসলো, এটা তো প্রমাণ
আসতে, মানে তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো লাস্ট যে লাইনটা সেটা এটা আসে। সো আমি তো ওইদিকে যাচ্ছি না, আমি তোমাদের শর্টকাট প্রসেসটা শিখাচ্ছি, যেহেতু তোমরা অ্যাডমিশন ব্যাচ, সো এত ভেঙে চুরে বোঝানো আসলে সময় থাকে না এখানে, বুঝতেছো? সো এখানে যতটুকু লাগে আমি ততটুকু শেখাবো। সো তোমার দায়িত্ব থাকবে যে এগুলো করে ফেলানো, আর এগুলো যদি ভেঙে চুরে শিখতে চাও সেগুলো একাডেমিক থেকে শেখা উচিত ছিল। ওকে, সো তাহলে আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে যে একই বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুইটি বলের লব্ধির বৃহত্তম মান। দুইটা বলের লব্ধির বৃহত্তম মান মানে কি? দুইটা বলের বৃহত্তম মান মানে হচ্ছে আর ম্যাক্স, যেটার ভ্যালু হচ্ছে 17 নিউটন, এবং বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান, আমাদের লব্ধির মান দেওয়া রয়েছে কত? 13 নিউটন। ফাইন। এখন বলা হচ্ছে দুটি বলের লব্ধির ক্ষুদ্রতম মান কত? লব্ধির ক্ষুদ্রতম মান মানে কি? আর মিনিমাম হট। সো আমরা সূত্র ডেফিনেটলি জানি আগে থেকে, 2 × r² মানে কত? 13 স্কোয়ার। আর ম্যাক্স স্কোয়ার মানে কত? 17 স্কোয়ার। আর মিনিমাম স্কোয়ার মানে কত? আর মিনিমামটা আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে এখানে দেখো 2 × আমাদের 13কে স্কোয়ার করি, মেবি এটা 169 হয়, আর 17কে স্কোয়ার করলে কত হয়? আচ্ছা, এটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে? এটা তোমরা হোমওয়ার্ক করবে বাসায়, এই যে রুট করলে উত্তরটা হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছু না। এটাকে ক্যালকুলেশন তো করতে পারবো, আই গেস এটা তো আমার করে দেওয়া লাগবে না। সো তুমি যদি ক্যালকুলেশন করো ডেফিনেটলি এখানে উত্তরটা পেয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের শর্টকাট যে প্রসেস আছে সেটা তোমাদের শিখিয়ে দিলাম। এবার আমরা যদি 8 নম্বরটা একটু দেখি, দেখো আমাদের এখানে একটা বেশ বলা যেতে পারে বড় সড়ই একটা জিনিস আমাদের এখানে দেওয়া রয়েছে। সো সেটা যদি একটু দেখি আমরা, দেখো বলা হচ্ছে যে কোনো বিন্দুতে এক্স ও ওয়াই বল ক্রিয়াশীল, এবং আমাদের যেটা বলা হচ্ছে যে দেখো কোনো বিন্দুতে এক্স ও ওয়াই বল ক্রিয়াশীল, প্রথম বলটিকে n গুণ করে দ্বিতীয়টির মান m একক বৃদ্ধি করলে তার লব্ধির দিক অপরিবর্তিত থাকবে, সেই ক্ষেত্রে বলের মান এক্স্যাক্টলি কত হবে? খেয়াল করো, আমি এই শর্টকাটটা তোমাদের একটু লিখে দিই। দেখো এখন আমরা যেগুলো করতেছি সবগুলো কিন্তু ম্যাক্সিমাম শর্টকাটেই করতেছি। সো বড় বড় ম্যাথগুলো 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা করতে পারবো, জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করলে হবে। এবং মজার ব্যাপার হলো যে এখান থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসেই মাস্ট, এবং আমি তাই করাবো আজকে ক্লাস থেকে হুবহু কমন পাবা, বুঝতেছো? অথবা কি হবে, জাস্ট ডিজিটটা একটু চেঞ্জ করে দিতে পারে। আর যদি শর্ট সিলেবাসে পরীক্ষা হয় তাহলে তোমার কথা হয় না, এখান থেকে 2টা 3টা আসবে, ঠিক আছে? ওকে, সো আমরা একটু দেখি তাহলে। দেখো যে আসলে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে, ধরো কোনো বিন্দুতে আমাদের এক্স বল আছে, আর কোনো মানে একই বিন্দুতে এক্স এবং ওয়াই বল আছে। আমাদের বলা হচ্ছে এক্স এবং ওয়াই দেওয়া আছে, ফাইন। বলা হচ্ছে প্রথম বল, আমি এটাকে প্রথম বল ধরতেছি, আমি এটাকে সেকেন্ড বল ধরতেছি, সে ধরে নিলাম এটা ফার্স্ট বল, এবং এটাকে আমি চিন্তা করতেছি এটাকে সেকেন্ড বল চিন্তা করতেছি, ঠিক আছে? এবং ওয়াইটাকে চিন্তা করতেছি সেকেন্ড বল। ওকে, সো ফার্স্ট বল সেকেন্ড বল, ফার্স্ট বলটা হচ্ছে এক্স এবং ওয়াই বল হচ্ছে সেকেন্ড বল। সো দুইটা বল আছে, প্রথম বলটিকে n গুণ করা হলো, প্রথম বলটাকে, সো প্রথম বলটাকে কি করলাম আমি? n গুণ মানে কি, ধরো এটাকে আমি দ্বিগুণ করলাম কিংবা 3 গুণ করলাম, সো আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? n গুণ করে দিলাম, অর্থাৎ যেটা ছিল এখন পরবর্তীতে করে দিছি কি n গুণ, অর্থাৎ আগে ছিল x বল, এখন করে দিয়েছি nx, যেহেতু n গুণ করা হচ্ছে ওই বলটিকে। এবং দ্বিতীয়টিকে বলা হচ্ছে m একক বৃদ্ধি করা হলো। সো m একক বৃদ্ধি করা মানে কি, যে m একক বৃদ্ধি করা মানে বোঝায় আসলে কি, যে আমাদের y যেটা ছিল তার সাথে আমাদের এখন m যোগ হবে, y একক বৃদ্ধি করতেছি। দেখো এখানে একটা জিনিস ভালো করে বোঝো, এবং দুই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে প্রথমে আমাদের লব্ধির ভ্যালু ছিল এরকম, মানে ডিরেকশন এইদিকে ছিল, এবং আমি যখন প্রথমটাকে n গুণ করতেছি, দ্বিতীয়টাকে m একক বাড়াচ্ছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই লব্ধির দিকটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ লব্ধি যেদিকে ছিল সেই দিকেই থাকবে, অর্থাৎ যেমনটা ছিল যতটুকু কোণ করেছিল ততটুকু কোণই হবে, দিকটা আসলে সেম হবে না, এটা আমাদের বলা হচ্ছে। সো এটা হচ্ছে আলফা, আর এটাকে আমরা বলতে পারি থিটা। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের এই বলের মান কত, বল মিন্স এক্স বের করতে পারে অথবা ওয়াই বের করতে বলতে পারে, ঠিক আছে? তো শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে প্রথমে ফার্স্ট বল
বাই সেকেন্ড বল কি ওয়াই, সো ফার্স্ট বল বাই সেকেন্ড বল। এবার এরপরে ফার্স্ট বলের কি পরিবর্তন নিয়ে আসছি, সেটা হচ্ছে এন পরিমাণ পরিবর্তন নিয়ে আসছি। এরপরে দ্বিতীয় বলটাকে আমি কি পরিমাণ পরিবর্তন নিয়ে আসছি, ওয়াই প্লাস এম। দ্যাটস ইট। আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোনো বড় বড় ম্যাথ ইজিলি সলভ করে ফেলতে পারি। কীরকম, আমাদের পরিবর্তন করার আগে যে জিনিসটা আছে সেইটার অনুপাত এবং পরিবর্তন করার পরের অনুপাত, দ্যাটস ইট, আর কিচ্ছু না। খেয়াল করো, এখন আমাদের বলা হচ্ছে যে কোনো বিন্দুতে পি এবং টু পি মানের দুইটা বল ক্রিয়াশীল। এখন এক্স এর জায়গায় কি বলা হচ্ছে, প্রথম বলটাকে আমি ধরে নেব পি বল এবং দ্বিতীয় বলটাকে ধরে নেব হচ্ছে টু পি বল। সো কোনো বিন্দুতে পি বল এবং টু পি বল ক্রিয়াশীল। এখন বলা হচ্ছে প্রথম বলটাকে দ্বিগুণ করতেছি, প্রথম বলটাকে দ্বিগুণ করা মানে কি, টু পি, প্রথম একটা বল আছে সেটাকে দ্বিগুণ করা মানে কি, টু পি, ফাইন। এবং দ্বিতীয়টির মান হচ্ছে 8 একক বৃদ্ধি করা হচ্ছে, দ্বিতীয়টির মান হচ্ছে 8 একক বৃদ্ধি করা হচ্ছে। তাহলে দ্বিতীয়টি ছিল টু পি, তার সাথে 8 একক পরিবর্তন মানে বাড়াচ্ছি। এখন এই কাজটা করলে বলা হচ্ছে লব্ধির দিকটা অপরিবর্তনশীল থাকবে। সো লব্ধির দিকটা আর পরিবর্তন করলাম না, তাহলে পি এর ভ্যালুটা কত, ফাইন। সো আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে আমাদের পি বাই টু পি, দেখো ফার্স্ট বাই সেকেন্ড, সো পি বাই হচ্ছে টু পি ইকুয়াল টু, এর পরিবর্তন করার পরে কি হয়েছে সেটা হচ্ছে টু পি বাই টু পি প্লাস এইট, টু পি প্লাস এইট। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি, দেখো আমাদের এখানে পি, এখানে ওয়ান পি আর এখানে টু পি। সো এই পি কাটা যায় না, দেখো পাশাপাশি কাটা যায় না, ডেফিনেটলি যায়। সো এইটার সাথে এবার এটা গুণ করো, গুণ করলে কত হয়, দেখো টু পি প্লাস হচ্ছে এইট, আর এইটার সাথে তুমি এটা গুণ করলে হবে ফোর পি। সো আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে এইট থাকবে না, ফোর পি এখানে থাকলো, এই টু পিটা তুমি এই পাশে নিয়ে যাও। সো এখানে হচ্ছে টু পি, এখানে এইট, সো পি ইকুয়াল টু হচ্ছে 4। সো উত্তর হবে 4 নিউটন। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, উত্তর হবে 4। কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 13-14 সালে। এবার আমরা যদি পরের কোশ্চেনটা যদি একটু দেখি, দেখো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে এক্স ও ওয়াই মানের দুইটা বলের লব্ধি আর, এক্স ও ওয়াই মানের দুইটা বলের লব্ধি হচ্ছে আর, প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদের মধ্যবর্তী কোণের মান কত। তোমাদের আগের একটা ম্যাথে আমি বলেছিলাম মধ্যবর্তী কোণের মান যদি বের করতে বলে এবং বলের ভ্যালুগুলো যদি এমনভাবে পরিবর্তন করে যেখানে ম্যাথে আমাদের দ্বিগুণ কথা উল্লেখ থাকবে। সো যদি ম্যাথে দ্বিগুণ কথা উল্লেখ থাকে, আমরা ম্যাথটা না করে ইজিলি বলে দিতে পারি উত্তরটা আসলে 120 ডিগ্রি, যেটা আমরা আগের ম্যাথও দেখেছি। সো ম্যাথটা আমরা করবো না, উত্তর হবে 120 ডিগ্রি। এই যে পয়েন্ট দিয়ে না, এটা এই কোর্সের সেম কোর্সেন, এই সেম জিনিস ঢাকা ইউনিভার্সিটি 20-21 সেশনে আসছিল। আমি এই জায়গাটা একটু ভুল করে লিখে ফেলছি, কাইন্ডলি তোমরা একটু সলভ করে নিও একটু, যে এই জায়গাটা আসলে আমি যে জায়গাটা কোশ্চেনটা বসাবো ভুল করে বসে ফেলেছি। সো এই জায়গাটা যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 20-21 সেশনে, অর্থাৎ লাস্ট ইয়ারে যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা আসলে এরকম কোশ্চেন আসছে যে এক্স এবং ওয়াই মানের দুইটা বল, দ্যাট মিনস এরকম দেওয়া ছিল, মেবি 3 নিউটন এবং 2 নিউটন মানের এরকম বল দেওয়া ছিল, যাদের লব্ধির ভ্যালু দেওয়া ছিল আর, প্রথম বলকে দ্বিগুণ করলে আমাদের লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদের মধ্যবর্তী কোণের মান কত, সেখানে 120 ডিগ্রি উত্তর ছিল আর কি। সো আমি এই জায়গাটা একটু ভুল করে এই কোশ্চেনটা লিখে ফেলেছি। আমি বলবো যে 9 নম্বর কোশ্চেনের যে ব্যাপারটা একদম হুবহু জিনিস, জাস্ট 2020-21 সেশনের কোশ্চেনটা দেখলে হবে। ঢাকা ইউনিভার্সিটির লাস্ট ইয়ারে 2020-21 সেশনের যে কোশ্চেনটা আসছিল সেটা একটু দেখবা, এবং সেম মানে হুবহু জাস্ট এখানে ভ্যালু দেওয়া রয়েছে আর কিচ্ছু না। এবার আমাদের পরের কোশ্চেনটা যদি দেখি, মধ্যবর্তী কোণের মান আমি এখানে লিখেছি উইদাউট শর্টকাট, মানে হচ্ছে যে আমরা এর আগে যখন মধ্যবর্তী কোণ নির্ণয় করেছি আমরা কিন্তু একবারে 120 ডিগ্রি বলে দিয়েছি, বা কোনো ক্ষেত্রে 60 ডিগ্রি বলে দিয়েছি, বা কোনো ক্ষেত্রে 90 ডিগ্রি বলে দিতে পারছি ইজিলি। বাট এই ক্ষেত্রে আমরা বলতে পারবো না, কারণ আমাদের ওই শর্টকাট আসলে খাটে না। মানে আগে যেরকম কন্ডিশন ছিল ওই কন্ডিশনের ক্ষেত্রে শর্টকাটটা খাটতো, বাট এখন আসলে খাটবে না। সো সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণের মান আমাদের কিভাবে বের করতে হবে, আই গেস এটা তোমরা সবাই মোটামুটি পারবা। তারপর আমি তোমাদের একটু বলি, দেখো যে আসলে এই ধরনের ম্যাথগুলো তুমি কিভাবে করবা। দেখো আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে যে কোনো বিন্দুতে আমাদের দেওয়া রয়েছে পি এবং টু পি বল দেওয়া রয়েছে, এটা হচ্ছে পি বল, ধরো এটাকে বললাম টু পি বল। এই পি এবং টু পি বলের লব্ধি যেটা দেওয়া রয়েছে সেই লব্ধির যে ভ্যালুটা সেটা দেওয়া আছে √7p। সো √7p দেওয়া রয়েছে, মধ্যবর্তী কোণের ভ্যালুটা কত, দ্যাট মিনস আমাদের এই মধ্যবর্তী কোণের যে আলফাটা সেটা ভ্যালুটা কত। সো দেখো আমরা যে সূত্রটা জানি সেটা কি, সূত্রটা হচ্ছে r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সো r স্কোয়ার মানে কি দেওয়া রয়েছে, দেখো √7p তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে দেওয়া রয়েছে পি স্কোয়ার,
এখানে যে কিউ থাকে সেই কিউ এর ভ্যালু দেওয়া রয়েছে 2p দেওয়া রয়েছে, সো এটা 2p স্কোয়ার, 2 ইন্টু পি হচ্ছে পি, কিউ মানে হচ্ছে 2p ইন্টু কজ আলফা। এই আলফা ভ্যালুটা বের করতে পারে, কিচ্ছু না। সো এটা কি তোমরা পারবা না? ডেফিনেটলি পারবে। এটা ক্যালকুলেশন করলে হয় 7p স্কোয়ার, এখানে পাবো p স্কোয়ার, এখানে পাবো 4p স্কোয়ার, আর এখানে পাবো হচ্ছে 2 দুগুণা 4, সো এখানেও 4p স্কোয়ার। ওকে, আমার কি কোথাও ভুল যাচ্ছে কি দেখি। p স্কোয়ার, এখানে 2 দুগুণা 4, ঠিক আছে। সো p ইন্টু 2 স্কোয়ার, ফাইন। সো সব ঠিক আছে। এবার আমরা একটু খেয়াল করি, দেখো যে 7p স্কোয়ার আর এই জায়গাটা দেওয়া রয়েছে 4 4 8, এখানে হচ্ছে 9p স্কোয়ার, ঠিক আছে। সরি, ভুল হচ্ছে, এখানে হচ্ছে কত, এখানে দেওয়া রয়েছে তোমার 5p স্কোয়ার যোগ হচ্ছে 4p স্কোয়ার কজ আলফা। সো এইটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কত হয়, 7 মাইনাস কত, 7 মাইনাস 5 নিয়ে আসো। এই যে এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়, তখন এখানে ইকুয়াল চিহ্ন হবে না, যে তোমার ক্যালকুলেশন নিজেরাই পারবা, আমার আসলে করে দেওয়ার কিছু না এখানে। সো এখানে পাবা হচ্ছে 2p স্কোয়ার, তাহলে এখানে হবে 4p স্কোয়ার কজ আলফা। তাহলে দেখো p স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে হাফ, এখানে থাকে কজ আলফা। সো উত্তর বুঝতেই পারছো কত হবে, 60 ডিগ্রি। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি 1920 সালে আসছিল। সেম ভাবে তোমাদের কাজ থাকলো পরের কোশ্চেনটা করা। এই ক্ষেত্রে দেখো আমাদের আরো সহজ করে দিয়েছে। সহজ করে দিয়েছে কেন? কেননা দেখো এখানে আমাদের কদের ভ্যালুটা ভাঙা লাগতেছে না, জাস্ট অন্তর্ভুক্ত কোণের ভ্যালুটা কত সেটা বের করতে হবে। এরপরে দেখো বৃহত্তম ও ক্ষুদ্রতম বল নির্ণয় উইদাউট শর্টকাট। কোশ্চেনটা একটু দেখো। কোশ্চেনটা বলা হচ্ছে একটি বিন্দুতে ক্রিয়াশীল পি নিউটন বল আছে এবং 12 নিউটন মানের দুটি বল, মানে একটা বিন্দুতে পি নিউটন বল আছে এবং আরেকটা আছে সেটা হচ্ছে 12 নিউটন বল। দুইটা বলের লব্ধি দেওয়া রয়েছে 3 ইন্টু √7 নিউটন, যার ক্রিয়ারেখা পি এর দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং বলা হচ্ছে পি এর ভ্যালুটা কত। খেয়াল করো, কোশ্চেনটা বেশ লজিক্যাল। কোশ্চেনটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। অনেকে হয়তো এই কোশ্চেনটা বোঝো নাই বা অনেকে এটা পারবা না। খেয়াল করো, বলা হচ্ছে পি এর দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খেয়াল করো, আমরা জানি যে পি বল লব্ধি সবসময় মাঝ বরাবর কাজ করে। তো লব্ধি বলা হচ্ছে কি, লব্ধিটা কাজ করতেছে কি, যার ক্রিয়ারেখা পি এর দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ যে লব্ধিটা দেওয়া আছে, লব্ধিটা পি এর দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দ্যাট মিনস এটা কিন্তু থিটার ভ্যালু, এটা হচ্ছে থিটার ভ্যালু 90 ডিগ্রি, এবং এই লব্ধির ভ্যালুটা দেওয়া রয়েছে 3√7 নিউটন, পি নিউটন। এবং আরেকটা বল হচ্ছে কি 12 নিউটন, তাহলে ডেফিনেটলি সেটা এদিক বরাবর কাজ করবে, সেটা বলার অপেক্ষা রাখে না। কেন? কারণ লব্ধি সবসময় মাঝ বরাবর ক্রিয়া করে। সো এখন আমরা জানি এই ভেক্টরটিকে দিক সেম রেখে আমরা যে কোনো দিকে আঁকাতে পারি। সো সেম দিক সেম মান রেখে আমরা একটা কাজ করি, আমরা এই বরাবর ড্র করে ফেলি। এই যে সো আমরা যদি এখন একটু ড্র করে ফেলি তাহলে কি পাচ্ছি দেখো, এই যে এরকম কিছু পাচ্ছি, রাইট? দেখো এই যে এইটাকে সমান্তরাল করে এখানে ড্র করে ফেললাম। এটা তো আঁকানো যায় নাকি? সো এটা কি বল? এটা হচ্ছে 12 নিউটন মানের বল। এটা কত নিউটন মানের বল? এটা হচ্ছে 12 নিউটন মানের বল। তাহলে দেখো আমাদের এই বরাবর হচ্ছে কি দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে, এই বরাবর আমাদের পি দেওয়া রয়েছে, এবার 12 রয়েছে, আর এই বরাবর আর রয়েছে। তাহলে আমরা সূত্র অনুসারে জানি যে 12 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার যোগ হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? √7, 3√7 তার স্কোয়ার। সো এখানে করলে 144 মাইনাস এটাকে তুমি ক্যালকুলেট করো, তাহলে 7 ইন্টু 3 × 21। সো এখানে হবে কত? 7 7 × 14, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কি পি স্কোয়ার। ক্যালকুলেশনে মেবি কোথাও ভুল গেছে, কোথাও ভুল করে ফেললাম। 7 এটা হবে 9, সরি 7 × 9 হবে, 7 × 9, সো 7 × 63 হবে এখানে, এই যে, ঠিক আছে। সো পি ইকুয়াল টু কি, এই যে এটাকে তুমি রুট করলে উত্তরটা হয়ে গেছে আর কি, ক্যালকুলেশন করবে উত্তর পেয়ে যাবা। ওকে, আচ্ছা। সো এবার আমাদের দেখি, দেখো টাইপ 2 যদি দেখি, দেখো বলা হচ্ছে লব্ধির দিক নির্ণয় সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে। এই কোশ্চেনটা আসলে বলতে পারো যে ভার্সিটিতে খুব বেশি আসে না, এবং লব্ধির দিক নির্ণয়ের এখানে যে কোশ্চেনটা আসছে এটা এখন আর আসবেই না। আমি এইটুকু আশা করতে পারি যে এখন আসলে এই ধরনের কোশ্চেন আসবে না, কেননা আসলে ক্যালকুলেটর ছাড়া আসলে এই ম্যাথগুলো করা যায় না, বা যদি দেয়ও তাহলে সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে। সো মধ্যবর্তী লব্ধির দিক, সরি এখানে আমাদের থিটার যে ভ্যালুটা আছে এটা আসলে দেখো 2000 সালে আসছিল, একটা কোশ্চেনই আসছে আর দেয় নাই, সব কোশ্চেনে আসছে তোমার ওই সামান্তরিকের যে লব্ধির মান আছে এবং ওখান থেকে যে আমাদের
বিভিন্ন স্পেশাল কেস আছে সেই জায়গা থেকে আসছে, আমরা দেখেছি ম্যাক্সিমাম কোশ্চেন, মানে ওখান থেকেই প্রতি বছর একটা কোশ্চেন আসেই। আর আমি যদি এটার কথা বলি, এখান থেকে আসলে আসার পসিবিলিটি নাই। আমি জাস্ট ফর্মুলাতে তোমাকে বুঝিয়ে দিব এবং সংখ্যাটা এরকম না দিয়ে অবশ্যই এটা চেঞ্জ করে দিবে, এরকম থাকবে না। সো আমি যদি তোমাকে একটু বোঝাই যে লব্ধির দিকটা আসলে কি বোঝাই, খেয়াল করো। আমি তোমাদের যখন বোঝাচ্ছিলাম যে দুইটা ভেক্টর যখন একই বিন্দুতে ক্রিয়া করে, সে ফর এক্সাম্পল এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, একই বিন্দুতে ক্রিয়া করতেছে, সেটা বলতেছে আমি এই ভেক্টরটা। এখন যদি এমন হয় যে লব্ধিটা ধরো এরকম কাজ করতেছে, আমি থিটাটা ধরে নিলাম এই যে এইটা পি এর সাপেক্ষে। যদি পি এর সাপেক্ষে আমি ধরে নিই, তাহলে মাথায় রাখবা যার সাথে কোণ করে, লব্ধিটা যে বলের সাথে কোণ করে সেটা সিঙ্গেল বসে, সেটা সিঙ্গেল বসে। সিঙ্গেল বসা মানে কি বোঝো? মানে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু যেটার সাথে কোণ করে নাই, যেটার সাথে থিটা কোণ করে নাই, সেইটার সাইন আলফা ডিভাইডেড বাই সেইটার কজ আলফা। যে এইটার সাথে কোণ করে নাই, দেখো কার সাথে কোণ করছে ভালো করে বোঝো। থিটাতে কোণ করছে, এই কোণটা কার সাথে করছে? আর এর সাথে করছে পি যে বলটা আছে এটা কোণ করছে আর এর সাথে। বাট কিউ কি কোণ করছে এর সাথে? আর এর সাথে কোণ করতেছে না, কোণ করে নাই। তাই যার সাথে কোণ করবে না, যার সাথে কোণ করবে না সেটা কিউ সাইন আলফা লিখে ফেলবো। আলফাটা কি? আলফাটা হচ্ছে পুরো কোণ, কিউ সাইন আলফা আর কিউ কজ আলফা। আর যার সাথে কোণ করেছে, কার সাথে কোণ করেছে? পি এর সাথে, সেটা জাস্ট সিঙ্গেল বসে, এই যে পি প্লাস কিউ কজ আলফা, দ্যাটস ইট। ম্যাথ কিন্তু হয়ে গেছে। দেখো আমরা এখন একটু দেখি যে দুইটা বল হচ্ছে 12 নিউটন আর হচ্ছে 5 নিউটন কোণের উপর ক্রিয়া করে। বল দুইটার সৃষ্ট কোণ হচ্ছে 60 ডিগ্রি। সো আলফাটা কত? 60 ডিগ্রি। এবং একটা বল হচ্ছে 12 আর একটা হচ্ছে কত? 5 নিউটন। ঠিক আছে, সে ধরে নিলাম আর কি। এখন বলা হচ্ছে বল দুটির লব্ধি প্রথম বলের সাথে কত কোণ করে। প্রথম বলটা আমি ধরে নিলাম যে এই যে এটা হচ্ছে প্রথম বল, তাহলে আমাদের কত কোণ করে এটা আমাকে বের করতে হবে। সো আমরা ডেফিনেটলি এখন পারবো না, এটা কি করতে হবে বলো? কিউ মানে কত? কিউ মানে হচ্ছে 5 সাইন আলফা মানে কত? 60 ডিগ্রি। আর এখানে কত? পি মানে হচ্ছে 12 প্লাস হচ্ছে কত? এখানে হবে 5 কজ 60 ডিগ্রি। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে উত্তরটা হয়ে যাবে। যেমন এখানে কস 60 এর ভ্যালু কত? হাফ। আর সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে কত পাবো? 5√3 বাই হচ্ছে, তুমি যদি একটু ক্যালকুলেট করো এখানে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 12 দুগুণা 24 আর 24 আর 5 27 পাবা এখানে, এরকম কোনো ভ্যালু পাবা। সো এখানে দেখো ট্যান থিটা ইকুয়াল টু এই জিনিসটা আসতেছে। তো তুমি যদি এটাকে আসলে মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স করো, তাহলে কিন্তু তুমি ভ্যালুটা আসলে ওইভাবে পাচ্ছ না। সো এই জায়গাটা আসলে একটু ঝামেলা। আমি যদি এটাকে ক্যালকুলেট করি 3 9 27, সো এটা হয় √3। সো তারপরও দেখো পাওয়া যায় না। সো এমন কোনো ভ্যালু দিবে না যেটা ক্যালকুলেট ছাড়া করা যাবে না। সো সেম কনসেপ্ট থাকতে পারে, বাট ভ্যালুটা চেঞ্জ করে দেবে, এটা মাথায় রাখবা। এবার আমরা টাইপ 3 যদি একটু দেখি, দেখো এখানে লিখেছি লম্বাংশ সূত্রের ব্যবহার সংক্রান্ত। সো লম্বাংশ সূত্রটা কি জানো? একদম সহজ। এখানে আমাদের কতগুলো বাহু দেওয়া রয়েছে একই ক্রমে, এবং পার্থক্য থাকবে এমনভাবে যেন আসলে তোমার মানে ব্যালেন্স থাকে জিনিসটা। যেমন ধরো 4 করে বা 3 করে পার্থক্য থাকতে পারে। সে ফর এক্সাম্পল তোমার কাছে 3টা বাহু আছে, তোমার কাছে 3টা বাহু আছে এবং তাদের পার্থক্য হচ্ছে এমন যে একটা হচ্ছে পি, একটা হচ্ছে p+2, একটা হচ্ছে p+4। দেখো পার্থক্য কত করে? পার্থক্য 2 করে। যেহেতু পার্থক্য 2 করে, আমাদের এই ক্ষেত্রে লব্ধির মানটা কি হবে জানো? লব্ধির মান হবে √বাহু ইন্টু 2। ঠিক আছে, সরি √ ভুল বলতেছি আমি হয়তো বা, এটা হবে হ্যাঁ √বাহু, ঠিক আছে, ইন্টু 2 না, এখানে ইন্টু হচ্ছে এখানে পার্থক্য হবে। ঠিক আছে, এখানে কত হবে? পার্থক্য। ঠিক আছে, √বাহু ইন্টু পার্থক্য। তাহলে দেখো আমাদের এই ম্যাথটা যদি একটু খেয়াল করি, আমাদের ত্রিভুজের যে বাহুগুলো দেওয়া রয়েছে সেই বাহুগুলো কেমন দেওয়া রয়েছে? 6 দেওয়া রয়েছে, 10 দেওয়া রয়েছে আর 14 দেওয়া রয়েছে। তাহলে বাহু কয়টা? 1টা 2টা 3টা। তাহলে বাহু হচ্ছে 3 ইন্টু পার্থক্য কত? দেখো 6 10 14, তাহলে 4 করে পার্থক্য। উত্তর হয়ে গেছে। তাহলে উত্তর হবে 4√3। 4√3 কই আছে? এই যে এ নম্বর, উত্তর হয়ে গেছে। কোশ্চেনটা আসলে ঢাকা ইউনিভার্সিটির 16-17 সালে। এবার আমরা যদি পরের কোশ্চেনটা যদি একটু খেয়াল করে দেখো, সেম কনসেপ্ট, আমি আর করে দিব না। উত্তর কত? বাহু কয়টা? 3টা। কি কি বাহু দেওয়া রয়েছে? 3p 7p আর 5p, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। একটা বাহুর দৈর্ঘ্য 3p আর একটা হচ্ছে 7p, একটা হচ্ছে 5p। সো বাহুর সংখ্যা 3, ঠিক আছে। পার্থক্য কত করে? 3 7 5, 2 করে। সো উত্তর কত হবে? 2√3 হয়ে গেছে উত্তর। ব্যাস, 2√3 কই আছে? এই যে এটা, উত্তর ফিনিশ। এখন দেখো লামের উপপাদ্য সংক্রান্ত।
এখন এই যে ম্যাথটা লিখেছি না, এই ম্যাথটা কিন্তু আমরা আগে যে কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি না, ওই কন্ডিশন দিয়ে করা যায়। তারপর আমি লামির উপপাদ্যর ভিতরে রেখেছি এই জন্য যে এখান থেকে যদি অন্য টাইপের কোনো কোশ্চেন আসে তাহলে তুমি অ্যান্সার করে আসতে পারো, এই জন্য আমি এটা লামির উপপাদ্যর ভিতরে রেখেছি। সো আমি যদি একটু দেখাই, দেখো আমি তোমাদের একটু আগে একটা কন্ডিশন লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। আমি লিখে দিয়েছিলাম এরকম যে দুইটা সমান বল থাকবে, এই দুইটা বলের লব্ধির বর্গ, দুইটা বলের লব্ধির বর্গ এই দুইটা বলের গুণফলের 3 গুণ, এরকম বলছিলাম। এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকে, আমি তোমাদের সুন্দর করে একটা জিনিস লিখে দিয়েছি, সেই ক্ষেত্রে আসলে আলফাটা হয় 60 ডিগ্রি। অর্থাৎ যখন এমন থাকে যে পি একটা বল এবং পি একটা বল, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, দুইটা সমান বল যদি 60 ডিগ্রি থাকে এবং কন্ডিশন যদি দেওয়া থাকে এইটা, তাহলে আমাদের এটা হয়। অর্থাৎ 60 ডিগ্রির জন্য আমাদের আর এর যে ভ্যালুটা, দ্যাট মিনস আর স্কোয়ারের যে ভ্যালুটা, সেটা এটা হয়। তাহলে এখন আমরা একটু দেখে খেয়াল করো, বলা হচ্ছে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বল, কোনো বিন্দুতে ক্রিয়ারত 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বল। দেখো দুইটা সমান বল আছে, ফাইন আছে। ক্রিয়ারত বলের যে ক্রিয়ারত 9 নিউটন বলের সাহায্যে ভারসাম্য বজায় রাখলে, তো 9 নিউটন সাহায্যে ভারসাম্য বজায় রাখা মানে বোঝো, 9 নিউটন সাহায্যে ভারসাম্য বজায় রাখা মানে কি, ওইটা আসলে লব্ধির ভ্যালু, যেটা আসলে দুইটা বলকে ব্যালেন্স রাখতেছে। সো এটা আর এর ভ্যালুটা কত, 9 নিউটন, ফাইন। যদি হয় তাহলে সমান বলদের প্রতিটির মান কত, সো প্রতিটির মান তো আলাদা আলাদাভাবে বের করার দরকার নেই, কারণ দুইটা বলই তো সমান, সো একটা বের করলে তো আরেকটা পাওয়া যাচ্ছে। তাহলে উত্তর কত দেখো, আর স্কোয়ার মানে কত, 9 স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু পি স্কোয়ার। সো আমাদের এই পি এর ভ্যালুটা আসলে বের করতে হবে। সো এখানে কত হবে, 9 ইন্টু 9 ডিভাইড বাই হচ্ছে 3, সো এখানে হবে পি স্কোয়ার, সো এখানে হচ্ছে 3, সো 3 9 27। সো আমাদের একটু ক্যালকুলেট করি জিনিসটা এরকম, 9 ইন্টু 3, সো 3√3, উত্তর কত 3√3। কই আছে 3√3, সবই তো ঠিক আছে, 3√3 হওয়ার কথা, কোথায় ভুল গেল কি বুঝতেছি না ঠিক আসলে। আচ্ছা আমি আরেকটা যে প্রসেস জানি, আমি সেই প্রসেসটা করে দেখি আসলে, তাহলে বোঝা যাবে যে এখানে আসলে কোনো রং আছে কিনা আমার। আমি ততদূর জানি যে এইভাবে করতে হবে, আমাদের ক্যালকুলেশনে কোথাও হয়তো ভুল গেছে কিনা। 3 3 9, 3 9 27, আমি এটাকে জাস্ট রুট করে দিলাম, 27 করলে 27কে রুট করলে কত হয়, এই জিনিসটাই তো হয় না, 3 9 27। সো এটা করলে আসলে দেখি আমার একটু, তাহলে বোঝা যাবে যে অপশন আসলে ভুল আছে কিনা। খেয়াল করো, যখন একটা বল যখন অপর দুইটা বলকে ব্যালেন্স করে রাখবে তখন একটা ফর্মুলা হয়। ফর্মুলাটা কেমন জানো, যে আমি তোমাকে বলতেছি, ধরো এ একটা বল, এ একটা বল, পি একটা বল, এ হচ্ছে আর একটা পি বল, ধরো এদিকে আর একটা লব্ধি বল আছে। যদি এই বলটা আমি দেওয়া রয়েছে 9 নিউটন বল, দুইটা সমান বলকে ব্যালেন্স করে রাখে, যদি হয় তাহলে মাথায় রাখবা আমরা যে সূত্রটা করব, যে বলটা ব্যালেন্স করে রাখে এই আলফাটা হবে ওই দুইটা বলের মধ্যবর্তী কোণ। খেয়াল করো, মানে যে বলটা ব্যালেন্স করে রাখবে এই বলটা বাদে, ভালো করে বোঝো, যে বলটা ব্যালেন্স করে রাখে সেই বলটা বাদে বাকি যে দুইটা বল থাকবে ওই দুইটা বলের মধ্যবর্তী কোণই আমরা আলফা ধরে নিব। মাইন্ড ইট, ভালো করে বোঝো, যে বলটা ব্যালেন্স করে রাখবে সেই বলটা হচ্ছে লব্ধি, আর সেই বলটা বাদে বাকি যে দুইটা বল থাকবে সেই বলের মধ্যবর্তী কোণই হবে আলফা। সো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, দেখো এখানে হবে পি স্কোয়ার যোগ এখানে হবে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কজ আলফা, ফাইন। সো এটা মানে হচ্ছে 9 স্কোয়ার দেওয়া রয়েছে তো নাকি, 9 দেওয়া রয়েছে, ফাইন। সো এটা হবে তাহলে 9 স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। সো আমরা এখান থেকে 2p স্কোয়ারটা কমন নিব, সো 2p স্কোয়ার কমন নিলে হবে 1 প্লাস কজ আলফা। সো এখানে আলফার ভ্যালু দেওয়া রয়েছে কত, 60 ডিগ্রি, ফাইন। সো এখানে 60 ডিগ্রি যদি হয় তাহলে হয় হাফ, 60 ডিগ্রি হলে হয় কত, হাফ। সো হাফ প্লাস 1 প্লাস হাফ কত হয়, 3/2। সো এই যে পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে হয় 3/2, 2 কাটা যায় তাহলে থাকে হচ্ছে 3p স্কোয়ার। সো দেখো একই রকম জিনিসপত্র আসতেছে, এখানে যদি করি 9 গুণ 9 মানে 9 বাই হচ্ছে 3, এখানে হচ্ছে পি স্কোয়ার, দেখো আগের মতো কন্ডিশনে আসতেছে। তাহলে এটা করলে কত হয় 3, তাহলে 3 9 27 আগের মতো আসতেছে, এখানে মনে হয় অপশন হয়তো ভুল আছে, বুঝতেছো বিষয়টা, তার মানে আমার ম্যাথটা করা ঠিক ছিল। ওকে ফাইন। সো অ্যান্ড লাস্ট যে টাইপটা আছে সেটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল। সো সদৃশ সমান্তরাল বল থেকে একটা কোশ্চেনে আসছে, আমি এই শর্টকাটটা তোমাদের লিখে দিব, এই শর্টকাটটা জানলে আসলে এই ধরনের কোশ্চেন আসলে তুমি ইজিলি আনসার করে আসতে পারবা। সো সদৃশ সমান্তরাল বল সম্পর্কে একটু হালকা ধারণা দিব, দেন আমি ম্যাথটা করে দেবো, দেন এই চ্যাপ্টারটা শেষ। ওকে, সো আমি এই ম্যাথটা একটু করাই তোমাদের। সদৃশ সমান্তরাল বলের একটা কনসেপ্ট আছে, সেইটা যদি একটু ক্লিয়ার করি তোমাদের তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারবে।
দেখো যখন এমন দেওয়া রয়েছে যে এইদিকে একটা বল দেওয়া রয়েছে সেটা হচ্ছে পি বল, এবং এইদিকে একটা বল দেওয়া রয়েছে কিউ বল, দুইটা সদৃশ সমান্তরাল বল মানে কি জানো, যখন দুইটা ভেক্টরের ডিরেকশন একই দিকে কাজ করে এবং তাদের লব্ধির দিকেও একই দিকে কাজ করবে। যদি আমি বলে দিই যে কিউ বলটা পি থেকে বড়, তাহলে লব্ধিটা হয়তো বা এই দিকে কাজ করবে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে ধরো আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এখানে ধরো ও বললাম, এটা এ বিন্দু বললাম, এটা বি বিন্দু বললাম। সো আমাদের এই ক্ষেত্রে যেটা হয় যে লব্ধি ইন্টু পি থেকে এইটার ডিস্টেন্স, পি থেকে এটার ডিস্টেন্স কি ও এ, ঠিক আছে। আবার আমি লিখতে পারি লব্ধি ইন্টু কিউ ইন্টু, এটা একটু ভুল লিখলাম আমি, ধরো এই যে পি থেকে আর পর্যন্ত পি বল ইন্টু পি থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ও এ, আবার কিউ বল এখানে লিখলাম, আবার কিউ থেকে এই লব্ধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ওবি। এই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা যে কোনো ম্যাথ করতে পারি, আমাদের ভার্সিটিতে যে কোনো ম্যাথ দিতে পারে যে আমাদের পি একটা বল দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5 নিউটন, আর এটা দেওয়া রয়েছে ধরো 8 নিউটন বল দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই যে পুরোটা যে ডিস্টেন্স দেওয়া রয়েছে, এই পুরোটা ডিস্টেন্স ধরো দেওয়া রয়েছে এটা হচ্ছে 10 মিটার, এবং তোমাকে বলা হচ্ছে এইটা হচ্ছে 3 মিটার, এরকম বলে দেওয়া রয়েছে। তাহলে আমাদের বলা হলো যে ও এর ডিস্টেন্সটা কত। তো সেখান থেকে আমরা ইজিলি বের করতে পারি যে 5 ইন্টু এই ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের বের করতে হবে ও এ, আর এখানে 8 ইন্টু কত, এখানে হচ্ছে 3, সো আমাদের এই ও এ বের করতে হবে। এরকম ম্যাথ দিতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আসছিল সেটা যদি আমি তোমাদেরকে একটু বোঝাই, বিষয়টা হচ্ছে এমন আসছিল যে ধরো শীতকালে তোমরা দেখেছো যারা ওই যে তোমার কি বলে গাছ কাটে, তো সেখানে ভার লাগানো থাকে গাছে, এবং তোমার কাঁধের উপরে একটা বাসই মানে কি বলে ওটাকে চিকন, ওটা নামটা মনে আসতেছে না, মানে লাঠির মতো একটা কাঁধের উপরে লাঠি রাখে, যেখানে হাতটা এইভাবে রাখে আর পেছনে তোমার ওই খেজুরের রসের যে হাঁড়িটা থাকে সেটা পেছনে থাকে, কাঁধে থাকে, এবং এইভাবে কিন্তু ধরে রাখে। তো জিনিসটা কেমন হয় খেয়াল করো, যে এই হচ্ছে তোমার কাঁধ, এই হচ্ছে কাঁধ, আর কাঁধ থেকে আমি এখানে এত দূর ডিস্টেন্স আমি এইভাবে ধরে রেখেছি লাঠিটা। সো এই জায়গাটা আমার হাত থাকে, এই জায়গাটা আমার হাত থাকে, এই জায়গাটা থাকে কাঁধ, আর এই জায়গাটাতে কি থাকে, ওই যে বস্তুটা, ওই যে হাঁড়ি পাতিল মানে থাকে, মানে যেখানে রস থাকে আজকে, রাইট, এই যে এরকম করে ধরে রাখি। সো এই জায়গাটা থাকে কি বস্তু, এই জায়গাটা থাকে কি বস্তু। সো এটা হচ্ছে কাঁধ, হাত, আর কাঁধের উপরে কি, আমি যখন কাঁধটা এখন চাপ দিচ্ছে, কাঁধও কিন্তু ওর উপরে প্রতিক্রিয়া বল দিচ্ছে, এই কাঁধের উপরে একটা চাপ থাকে, সেই চাপের পরিমাণটা দেওয়া থাকবে। সো সেই ক্ষেত্রে আমাদের এই কাঁধ থেকে যে হাতের যে ডিস্টেন্স আছে, এইটাকে আমি যদি এক্স চিন্তা করি, এই এক্স ইকাল টু এই পুরো ডিস্টেন্সটাকে আমি যদি ডি চিন্তা করি, তাহলে জিনিসটা হয় যে কাঁধ থেকে হাতের দূরত্ব ইকুয়াল পুরোটা লাঠির দৈর্ঘ্য। এটা কি লাঠি না, পুরোটা এখান থেকে এটা লাঠি না। সো লাঠির দৈর্ঘ্য ডিভাইড বাই কাঁধের উপর চাপের পরিমাণ, কাঁধের উপর চাপের পরিমাণ কত গুণ সেটা লিখবো, কাঁধের উপর চাপের পরিমাণ, লাঠির দৈর্ঘ্য বাই কাঁধের উপরে কি পরিমাণ চাপ দিবে সেই চাপের কত গুণ হবে, মানে একটা পরিমাণ দেওয়া থাকবে, সেটা ভ্যালু বসে দিলে আসলে হয়ে যায়। সো আমরা একটু দেখি, বলা হচ্ছে একজন লোক তার কাঁধে অনুভূমিকভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটি লাঠি আছে। তাহলে কত ফুট লাঠি আছে এখান থেকে, এই লাঠির দৈর্ঘ্য কত, তার মানে ডি এর পরিমাণ হচ্ছে 6 ফুট। বলা হচ্ছে এই যে লাঠি আছে, লাঠির প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ওজন রয়েছে। লাঠির এক প্রান্তে কি করছে, আমি হাত রেখেছি, এবং অপর প্রান্তে বস্তু আছে যার ওজন হচ্ছে ডাব্লু। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ। তাহলে কাঁধের উপর চাপের পরিমাণ কত, বস্তুটির ওজন যত গুণ হবে সেটা বসিয়ে দিবা, দ্যাটস ইট। তাহলে উত্তরটা পাচ্ছি হচ্ছে 2, যেটা হচ্ছে কাঁধ থেকে হাতের দূরত্ব। এখন যদি বলতো কাঁধ থেকে বস্তুর দূরত্ব, তাহলে লাঠির দূরত্ব থেকে বাদ দিলে ম্যাথটা হয়ে যেত। সো এটার উত্তর হবে কত, ডেফিনেটলি 2 ফিট। আর যদি 4 ফিট হতো তাহলে সেক্ষেত্রে কাঁধ থেকে বস্তুর দূরত্ব, কেননা এখান থেকে এটুকু দূরত্ব 6 ফিট, এইটুকু পাচ্ছি 2 ফিট, আর এখান থেকে এটুকু হচ্ছে 4 ফিট। আই গেস তো মানে ক্লিয়ার শর্টকাটটা। তো সদৃশ সমান্তরাল বল থেকে একটা কোশ্চেনই আসছে, এবং ঢাকা ইউনিভার্সিটির পরে আর স্থিতিবিদ্যুৎ থেকে তোমার অসদৃশ সমান্তরাল বল থেকে কোনো কোশ্চেন আসে নাই, এবং ম্যাক্সিমাম ম্যাথ এখনও পর্যন্ত ওই সামান্তরিকের লব্ধির যে মান আছে এবং স্পেশাল কিছু কেস আছে সেখান থেকে মূলত কোশ্চেনগুলো এসে থাকে। সো আই গেস তোমরা মোটামুটি ক্লিয়ার। আজকে আমরা স্থিতিবিদ্যুৎ চ্যাপ্টারটা এখানে শেষ করতেছি, সামনে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।